প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী রেয়ামিল অধ্যায়ের পাঠ্য বইয়ের সৃজনশীল ২ নং প্রশ্ন। ২ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি রেয়ামিলের যে উদ্বৃত্ত অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। আমরা জানি উদ্দীপকে যদি ক্রয় নাম থাকে তাহলে সমাপনী মজুদ আসে না, কিন্তু আজকে ক্রয় নাম নেই। যদিও আমরা প্রারম্ভিক মজুদ পণ্য দেখতে পাচ্ছি, এই প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যেও কিন্তু সমাপনী মজুদ পণ্যের টাকা অন্তর্ভুক্ত থাকে। এই কারণে শুধু মজুদ পণ্য থাকলেও প্রারম্ভিক মজুদ পণ্য থাকার কারণে রেয়ামিলে সমাপনী মজুদ পণ্য অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা দুইটি নিয়ম মনে রাখব। উদ্দীপকে যদি ক্রয় নাম থাকে তাহলেও সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। ক্রয় নাম না থাকার কারণে যদি প্রারম্ভিক মজুদ পণ্য থাকে তাহলেও কিন্তু সমাপনী মজুদ পণ্য রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এবং আমরা দেখতে পাচ্ছি একই ধরনের দুটি সম্পদ, নগদ তহবিল ১-১-১৭, নগদ তহবিল ৩১-১২-১৭, অর্থাৎ একটি প্রারম্ভিক নগদ তহবিল, একটি সমাপনী নগদ তহবিল। একই ধরনের দুটি সম্পদ থাকার কারণে প্রারম্ভিক নগদ তহবিল কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। আমরা ক নং প্রশ্নটিতে লিখব ক্রমিক নং বিবরণ বিস্তারিত টাকা পরিমাণ টাকা। নগদ তহবিল ১-১-১৭ ৬,০০০ টাকা এবং মজুদ পণ্য ৩১-১২-১৭ ৩৫,০০০ টাকা, মোট ৪১,০০০ টাকা এই খতিয়ানের উদ্বৃত্ত রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না, তার পরিমাণ হচ্ছে ৪১,০০০ টাকা। খ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি জুবিলি এন্টারপ্রাইজের রেয়ামিল প্রস্তুত করো, অর্থাৎ শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করো। শুদ্ধ রেয়ামিল প্রস্তুত করার জন্য আমাদের প্রারম্ভিক নগদ তহবিল এবং সমাপনী মজুদ পণ্য কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ ক নং প্রশ্নে যে দুইটি শব্দ বা খতিয়ানের উদ্বৃত্ত এসেছে, এই দুইটি শব্দ ব্যতীত সবগুলো শব্দ বা খতিয়ানের উদ্বৃত্ত কিন্তু রেয়ামিলে অন্তর্ভুক্ত হবে। আমরা রেয়ামিলের ঘরটি বা কলাম তৈরি করে নিচ্ছি। জুবিলি এন্টারপ্রাইজের রেয়ামিল ৩১শে ডিসেম্বর ২০১৭ তারিখের জন্য। ক্রমিক নং হিসাবের নাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ও ক্রেডিট টাকা। আমরা দেখতে পাচ্ছি মূলধন হচ্ছে স্বত্বাধিকার, স্বত্বাধিকার ক্রেডিট হয়। আসবাবপত্র সাজসজ্জা এটি সম্পদ, সম্পদ ডেবিট হয়। প্রাপ্য বিল এটি একটি সম্পদ, এটা ডেবিট হয়। প্রদেয় বিল এটি একটি দায়, এটি ক্রেডিট হয়। সাধারণ সঞ্চিতি এটিও একটি স্বত্বাধিকার, এটিও কিন্তু ক্রেডিট হবে। মজুদ পণ্য হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য, এটি একটি ব্যয়, এটি ডেবিটে বসবে। ভাড়া এটিও একটি ব্যয়, ডেবিটে বসবে। কুঋণ সঞ্চিতি হচ্ছে আয়, এটি একটি ক্রেডিটে বসবে। দালান কোঠা সম্পদ, এটি ডেবিটে বসবে। দেনাদার ডেবিট, এটি সম্পদ, এই কারণে ডেবিটে বসবে। পাওনাদার হচ্ছে দায়, ক্রেডিটে বসবে। বেতন এটি একটি ব্যয়, ডেবিটে বসবে। অনুপার্জিত সেবা আয় এটি একটি দায়, অর্থাৎ এখনও উপার্জন হয়নি তাই এটি একটি দায়, ক্রেডিটে বসবে। ব্যাংক জমা অতিরিক্ত এটি একটি দায়, ক্রেডিটে বসবে। নগদ তহবিল সমাপনী নগদ তহবিল এটি একটি সম্পদ, ডেবিটে বসবে। বিমা প্রিমিয়াম এটিও একটি ব্যয়, ডেবিটে বসবে। এবং দুই পাশের যোগফলের কারণে আমরা দেখতে পাচ্ছি যে ক্রেডিটে ১০,০০০ টাকা কম হচ্ছে। যদি আমরা এরকম ডেবিট বা ক্রেডিটে কোনো টাকা কম দেখি, উভয় পাশে মিলানোর জন্য আমরা এই ১০,০০০ টাকাকে অনিশ্চিত হিসাব লিখব। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট পাশে মিলানোর জন্য যে টাকা ঘাটতি হবে সেই টাকাকে আমরা অনিশ্চিত হিসাব দিয়ে মিলিয়ে দেব। তবে আমরা জানি যে সকল খরচ এবং সকল প্রকার সম্পদ ডেবিটে বসে, আয় দায় স্বত্বাধিকার ক্রেডিটে বসে। তাহলে আমরা এই শব্দগুলো যদি চিনতে পারি, যেগুলো সম্পদ সেগুলো ডেবিটে বসবে, যেগুলো ব্যয় সেগুলোও কিন্তু ডেবিটে বসবে, আর আয় দায় এবং মালিকানা সত্ত্ব এগুলো কিন্তু ক্রেডিট পাশে বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গ নং প্রশ্নে দেখতে পাচ্ছি যে মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। এই উদ্দীপকের আলোকেই কিন্তু আমরা মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়গুলো নির্ণয় করব। মূলধন জাতীয় ব্যয় কী তা আমরা জেনে নিচ্ছি। মূলধন জাতীয় ব্যয় হচ্ছে এই উদ্দীপকের যে স্থায়ী সম্পদগুলো, সেই স্থায়ী সম্পদগুলোকেই কিন্তু মূলধন জাতীয় ব্যয় বলা হয়। অর্থাৎ আসবাবপত্র, সাজসজ্জা এবং দালান কোঠা এই দুইটি কিন্তু আজকের উদ্দীপকের স্থায়ী সম্পদ, তাই এই দুইটি শব্দই হবে মূলধন জাতীয় ব্যয়। এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো হবে প্রারম্ভিক মজুদ থেকে আমরা সমাপনী মজুদ বিয়োগ করব, আমরা পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এবং পরিচালন ব্যয় এবং অপরিচালন ব্যয়গুলো আজকের উদ্দীপক থেকে চিহ্নিত করব। তাহলে আমরা লিখব আসবাবপত্র সাজসজ্জা ৫০,০০০ টাকা, দালান কোঠা ৪৫,০০০ টাকা, মোট ৯৫,০০০ টাকাই হচ্ছে মূলধন জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয়গুলো হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় আমরা নির্ণয় করব। আজকে প্রারম্ভিক মজুদ পণ্যের মধ্যে থেকে সমাপনী মজুদ বিয়োগ করলে আমরা ৫,০০০ টাকা পার্থক্য পাবো। এই ৫,০০০ টাকাই হচ্ছে আজকের উদ্দীপকের বিক্রিত পণ্যের ব্যয়। আমরা পরিচালন ব্যয়ে ভাড়া বাবদ পেয়েছি ৫,০০০ টাকা এবং কুঋণ সঞ্চিতি এটি কিন্তু আয়, অর্থাৎ পরিচালন ব্যয়কে হ্রাস করে।
তাহলে পরিচালন ব্যয়কে হ্রাস করার কারণে আমরা কুরিন সঞ্চিতি পরিচালন ব্যয় থেকে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আটকিয়ে দিয়েছি। এর অর্থই হচ্ছে এটি পরিচালন ব্যয়কে হ্রাস করছে এবং আয় হিসাবেও গণ্য করা যায়। বেতন হিসাব 5,000 টাকা, এটি একটি পরিচালন ব্যয়, এবং বিমা প্রিমিয়াম 8,000 টাকা, এটিও একটি পরিচালন ব্যয়। উদ্দীপকে অপরিচালন ব্যয় না থাকার কারণে আমরা বিক্রিত পণ্যের ব্যয় এবং পরিচালন ব্যয় মোট পেয়েছি 23,000 টাকা। 23,000 টাকা থেকে এই 3,000 টাকা বিয়োগ করলে আমরা ফলাফল পাবো 20,000 টাকা। আজকের উদ্দীপকে কিন্তু এই বিক্রিত পণ্যের ব্যয় এবং পরিচালন ব্যয়ের মধ্যে যে শব্দগুলো রয়েছে, এই ব্যয়গুলোই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। রেয়ামিল অধ্যায়ে আমরা কিন্তু 2 নং সৃজনশীল প্রশ্নটি একটি ভিডিওর মাধ্যমে ক, খ, গ 3টি প্রশ্নের উত্তর জেনে নিলাম।